নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেতো বাঙালির আরেকটি নতুন মজাদার ভিডিও নিয়ে। আজকে সুন্দর ঝকঝকে মনোরম এবং ভীষণ একটা প্যাচপ্যাচে গরমের সকালের সাথে আপনাদের সবাইকে আমার ভিডিওতে আগমন জানাই। হালকা হালকা মেঘের মতন করে আছে ঠিকই, কিন্তু এই একটা ভীষণ গুমসুনি মতন ব্যাপারটা যেটা, সেটাতে গরমটা কিন্তু আরও বেশি লাগে। সকালবেলা উঠে টুকটাক কাজকর্ম সেরে চা জল খেয়ে নিয়ে স্নান টান করেছি, করে চলে এসেছি। এসে আজকে করেছি আলু ভাতে, আর আছে ডিম সিদ্ধ, আর গোবিন্দভোগ চালের সঙ্গে একদম ভালো করে মুগ ডাল দিয়ে আর 2-4টি কুমড়ো পড়েছিল, জানেন তো, মানে একদমই অল্প পাড়া, না হবে বেগনি না হবে কোনো কিছু ভাজা, তাই সেটাও কুচিয়ে দিয়ে দিয়েছিলাম এই ভাতের মধ্যেই। তো সুন্দর রকম সিদ্ধ হয়ে গেছে। আর এই জিনিসটা আমার মনে পড়লো, আগে যখন আমরা স্কুল যেতাম, সে মনে আছে সকাল সকাল মা করে দিত গরম ফ্যানে ফ্যানে ভাত, আলু ভাতে ডিম সিদ্ধ হোক বা ভাজা হোক বা পটল ভাজা, এই সমস্ত একটু করে দিত না? তো সেটাই আর একবার মনে পড়ার পর করলাম। বাড়ির সবাই এমনি খেতে ভালোবাসে, তাই সকালে আজকে মুড়ি ফুড়ি না খেয়ে এটাই অল্প করে ফেললাম। আর তারপর বেশ কিছু মশলা গুঁড়িয়ে রাখলাম। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। মশলাগুলো কি করে গুঁড়োলাম সেগুলো না আর ভিডিও করা হয়নি তাড়াহুড়োতে, তবু আমি একবার বলে দিচ্ছি। গোলমরিচটা প্রথমে থালাটায় ঢেলে ভালো করে বেছে নিলাম কিছু আছে কি না। তারপর একটা টিনের পাত্রতে হোক বা কড়াই, যে কোনো কিছুতে হালকা করে নেড়ে নিয়ে, মানে খুব বেশি ফোটাবেন না, ফোটাবেন বললাম, ভাজবেন না, ওই হালকা করে একটু ভেজে নিয়ে তারপর একটুখানি ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে নিন, ব্যাস, আর কিছু না। আর এখানে আমি আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু আগেই করে রেখে দিয়েছি। ধনে গুঁড়োটাও সেম প্রসেস। আগে একটা পাত্রে ঢেলে নেবেন গোটা ধনেটা নিয়ে এসে, তারপর ভালো করে বাছাই করে নেবেন কিছু থাকে কি না, মাটি ফাটি অনেক সময় তো থাকে, সেগুলো মানে মশলার মধ্যে গেলে গুঁড়িয়ে যাবে, আর যারপর যখন তরকারি হবে মুখে লাগবে, বালি বালি লাগবে। তাই আগে ভালো করে বাছাই করে নিয়ে আবার সেম প্রসেস, একটা ট্রিনের জারে হোক বা কড়াইতে হোক, একদম মিডিয়াম টু লো আছে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঠান্ডা করে জারে দিয়ে গুঁড়িয়ে নিন, ব্যাস হয়ে গেল ধনে জিরে। আর এটা হচ্ছে জিরে গুঁড়োটা। আজকে জিরে গুঁড়োটাও সেম জিনিস, ঢেলে নিন, ঢেলে নিয়ে আগে বাছাই করে নিন, তারপর হালকা করে নাড়াচাড়া করে নিন গরম জায়গাতে, তারপর একটু ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে নিন। ঘরের তৈরি মশলা গুঁড়ো তো বেশ ভালো সুন্দর মতন স্বাদ আসে, যে কোনো তরকারি পাতিতে দিলে খুব সুন্দর লাগে খেতে। বাজার থেকে মশলাপাতি যে প্যাকেটগুলো কিনে আনি, মানে খুব প্রয়োজন না পড়লে না মশলাপাতি প্যাকেট কিনে আনি না, আমি ঘরেতেই করে নিই, কেননা সেগুলোতে খুব একটা ভালো টেস্ট আসে না প্রথম কথা। তারপর কিসে না জানি কি কেমিক্যালস মেশানো আছে, এখন তো কেমিক্যাল ছাড়া কোনো কিছুই হয় না। আমরা যে ফল শাকসবজি এগুলো খাচ্ছি, এগুলোতেও যে কালার মেশানো নেই, বিভিন্ন ক্ষতিকর কীটনাশক মেশানো নেই, তার কি মানে আছে বলুন? তাই বেশিরভাগ সময় চেষ্টা করি যে কোনো মশলা বাড়িতেই গুঁড়িয়ে নেওয়ার। আর কিছু গোটা জিরে তুলে রাখলাম, ওই ফোড়ন টোড়নে দেওয়ার কাজে লাগবে তো সেই জন্যে। এটা আর হালকা করে নাড়াচাড়া করিনি, এটা কাঁচাই রেখে দিয়েছি, কেননা ফোড়নে যেটা দিই সেটা কাঁচাতেই বেশ ভালো লাগে। মশলাপাতিগুলো গুঁড়িয়ে নেওয়ার পর একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর মানে একটা কাগজে ঢালি বা থালাতে ঢালে না নিচের দিকটা জমা জমা মতন হয়ে যায়, এমন একটা পাত্রে ঢালবেন যাতে নিচের দিকটা বাষ্প মতো না জমে যায়। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে সেটাকে যে জারে রাখবেন সেই জারে ভরে নেওয়া। এটা হলে কি হয়, আমি যে মশলাটা গুঁড়োই মোটামুটি আমার 1 থেকে 1.5 মাস মতো ভালোভাবে চলে যায়। অনেকটা বেশিও গুঁড়োবেন না, তাহলে অনেক দিন হয়ে গেলে একটা মশলার এমনি একটা গন্ধ চলে যায়। মোটামুটি যাতে 1 থেকে 1.5 মাস মতন হয়ে যায় সেরকম গুঁড়িয়ে রাখলেই হবে। গরম মশলাও তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি কীভাবে গুঁড়োই বাড়িতে নিজে থেকে। বিভিন্ন গরম মশলা জিনিসপত্র নিয়ে এসে তারপর সেগুলোকে ঠিকঠাক মতো পরিমাণ মতো নেওয়ার পর হালকা করে ওই গরম আঁচে নাড়াচাড়া করে নিয়ে তারপর গুঁড়িয়ে নিই। এইভাবেই টুকটাক মশলাপাতি আমি বাড়িতে নিজেই গুঁড়াই। শুকনো লঙ্কা আমরা শুধুমাত্র ফোড়নে ছাড়া আর কোনো কিছুতে ব্যবহার করি না, কাঁচা লঙ্কাটাই বেশি খাই, এবং আপনাদের ঘরেও বলবো কাঁচা লঙ্কাটাই বেশি করে খাবেন যদি খান, তো মানে ঝাল যারা খান শুকনো লঙ্কাটা যতটা পারবেন অ্যাভয়েড করাটাই ভালো। শুকনো লঙ্কা গুঁড়ো যদি খান পেটে বিভিন্ন রকম সমস্যা হয়, হজমের সমস্যা, পেট গরম, আরও অনেক কিছু সমস্যা হয়, সেই জন্য আমি শুকনো লঙ্কা গুঁড়োটাও বা শুকনো লঙ্কাটা অ্যাভয়েডই করে থাকি। ওই টুকটাক ফোড়নে দিতে হলে ব্যাস ওইটুকুনি। মশলাপাতিগুলো গুঁড়িয়ে নিয়ে আমি এখানে চলে এসেছি, আমার একটা ছোট কাজ আছে। কাজটা কি, এই দেখুন, আইব্রো করার সুতো আমার শেষই হয়ে গেছে। একটা কাঠিতে অল্প করে আমি জড়িয়ে নিয়েছিলাম ওই বড় রিলসটা থেকে। যখন আমি পার্লার নিজে যেতে পারি না, মানে সময়ের অভাবে যেতে পারি না বা হয়তো শরীর টরীর খারাপ থাকে যেতে পারি না, তখন আমি বাড়িতেই নিজে থেকে এটা করে থাকি।
ওই এক বিদ্যা মতো সুতোটা নিলাম, নেওয়ার পর এই দেখুন এখানে একটা গিট দিয়ে নিয়েছি। এই যে গিটটা দেখতে পাচ্ছেন, এখানে একটা আমি গিট দিয়ে নিয়েছি, মানে সুতোটার এ প্রান্ত থেকে ও প্রান্ত দুদিকটা ধরে মাঝখান থেকে একটা গিট মেরে নিয়েছি। এবার সুতোটা ঠিক এরকম একটু দেখাচ্ছে। এই সুতোটা কি নামটা আমি ভুলে গেছি, মনে পড়লে আমি পরের ভিডিওতে বলে দেবো। আর এখানে কিভাবে কি মানে সেটআপটা আমার দেখুন শুধু। এইটা সুতোটা এরকম নিয়েছি, এটা তো বলেই দিলাম। আর এই দেখুন এখানে পাউডারটা নিয়েছি, পাউডারটা আগে লাগিয়ে নিতে হবে। মানে আমি এখন করছি আইব্রো আর আপার লিপ। আজকে বিকেলবেলা যাব, মেলা আছে, কালকে বাপের বাড়ি যাব। আর এই মুহূর্তে সত্যি কথা বলতে পার্লার যাওয়ার মতন আমার হাতে সময় নেই। আমার বাড়ির আশেপাশে যেগুলো আছে সেগুলোকে আমি খুব একটা ভরসা করতে পারি না। মানে অনেক সময় অনেক কিছু হয় তো, মানে কেউ হয়তো আইব্রো করতে পারে ভালো করে, সে হয়তো হেয়ার কাট করতে পারে না, কেউ হয়তো হেয়ার কাট করতে পারে আইব্রো করতে পারে না। তো আমি যেখানটায় যাই সে মোটামুটি ভালোই পারে, সেই জন্য আমি যেখানে যাই সেখানটায় এই মুহূর্তে যাওয়ার মতো সময় হচ্ছে না। আর আইব্রো আমার অলরেডি করা হয়ে গেছে। আমি এখন কি দেখাচ্ছি, বাড়িতে করলে আমার এই সমস্যাটা হয়, সুতোটা লেগে লেগে অনেকদিন পর করি তো হাতটা ফোসকা মতন পড়ে যায় আর ভীষণ রকমের অসুবিধা হয়, মোটামুটি 2 দিন তো অবশ্যই। আর এই দেখুন আমার আয়নাটা পিছন দিক থেকে একটা লাইট আসছে বলে না, আয়নাটা এরকম আবছা লাগছে। আর এই যে ক্যামেরা স্ট্যান্ড আছে, এটাকে বসিয়েছি, বসিয়ে এর উপরে আয়নাটাকে লাগিয়েছি। মানে একটু উঁচুর দিকটা হতে হবে তো, নাহলে অসুবিধা হবে দেখতে। আর জানালার সামনেটা বসলাম যাতে সামনের দিক থেকে আলোটা প্রপার লাগে। তারপর নিজেই ধরে 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 করে নিয়েছি। এরপরে এবার যখন করব তখন কিভাবে করছি সেটাও পারলে দেখাবো। আসলে আমি আজকে একাই করছিলাম তো, তাই একদিকে ক্যামেরা আর একদিকে আয়না রাখা আছে, মানে ধরার মতন কেউ ছিল না, কর্তা অনেকটা পর এসছে। এই দেখুন আইব্রোটা করেছি, মোটামুটি মতন করেছি। ভীষণ রকমের হেয়ার গ্রোথ হয়ে গিয়েছিল। একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে বাঁ দিকে ভ্রুটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা লোম এক্সট্রা উঠে গেছে। আপার লিপটা বেশ সুন্দর করেছি। আর জোড়াটা ভাবছিলাম যে জোড়াটা ঠিকঠাক রাখতে পারবো কি না, না ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। দেখুন খারাপ লাগছে কি, বাড়িতে নিজে নিজেই করছি, আপনারাও করতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। আর আমি যেহেতু পার্লারের কাজ শিখেছি, তাই আমি টুকটাক এগুলো করতে পারি, আমি জানি। এই যে এইখানে একটা লোম এক্সট্রা তুলে ফেলেছি, যাই হোক অসুবিধা হচ্ছে না খুব একটা। হেয়ার কাটিং বলুন বা আইব্রো করা বলুন বা মাসাজ করা বলুন, পেডিকিওর বলুন, ম্যানিকিওর বলুন, ওয়াক্সিং বলুন, এগুলো আমি করতে পারি নিজেই। এখন চলে এসেছি মাসাজ করতে। আইব্রো আপার লিপ করার পর হালকা করে ভুরুর নিচেটা, চোখটা বা ঠোঁটের ওপর দিকগুলো একটু করে ফুলে যায়। তো আমি কি করেছি, প্রথমে ঠান্ডা জলে মুখটা কিছুক্ষণ ডুবিয়ে রেখেছি, বা বরফ ঘষেও নিতে পারেন, সেটা তো অসুবিধা নেই কো। ভালো করে কিছুক্ষণ রাখার পর, মোটামুটি মিনিট 5 রাখার পর অ্যালোভেরা জেল নিয়েছি। অ্যালোভেরা জেল থাকুক আপনাদের কাছে, বা বিভিন্ন রকমের মাসাজ ক্রিমগুলো থাকুক, মাসাজ জেল থাকুক, যেটা হয় পাপায়া জেল হয়, বা আরও অনেক রকমের জেল টেল হয়, তো সেগুলো নিতে পারেন। নেওয়ার পর ভালোভাবে মুখটা মাসাজ করতে পারেন। বেশি কিছু লাগবে না, মুখটা একটু স্ক্রাবিং করে নেবেন প্রথমে। স্ক্রাবিং করার পর আইব্রোগুলো করলেই ভালো হয়, কেননা আইব্রো করার পর মুখটা এমনি অলরেডি গরম হয়ে যায়, তার উপর যদি আবার বেশি ঘষাঘষি করি স্ক্রাবিং টাইবিং করলে, তো সেক্ষেত্রে অনেক সময় র্যাশ বেরিয়ে যাওয়ার একটা মানে ভীষণ রকমের চান্স থাকে। তো আগে স্ক্রাবিংটা করে নিয়ে তারপর আইব্রোটা করলেন, তারপর ভালো করে মাসাজ করে নিলেন। আমার মুখটা কি সুন্দর গ্লেজ দিচ্ছে না, আমি নিজেই নিজের প্রশংসা করছি। আর আইব্রোটাও বেশ সুন্দর করেছি, মানে নিজেই ঘরেতেই করেছি, ভাবতে পারিনি যে এরকম সুন্দর হবে। আমি এর আগেও করেছি, কিন্তু এই প্রথমবার আমি ভিডিও করলাম আপনাদের জন্য যে ঘরেতেই করেছি এবং কিভাবে করেছি। আপনারা যারা প্রথমবার করবেন, প্রথমে একটু মানে নিজে হাতে বা পায়ে, মানে হাতে তো হবে না, পায়ে যদি লোম থাকে পায়ে একটু ট্রাই করে নিতে পারেন সুতো দিয়ে ধরে ধরে কীভাবে করে। ইউটিউবে বিভিন্ন রকমের টিউটোরিয়াল আছে, ঘরে বসে কীভাবে আইব্রো করবেন বা কিছু। আর মুখে সবসময় চেষ্টা করবেন কোনো ওয়াক্সিং ক্রিম ট্রিম না দেওয়ার, মানে সেক্ষেত্রে স্কিনটা তো নষ্ট হবেই, আর র্যাশ বেরিয়ে যায়, ব্রণ, মানে ভীষণ রকমের ব্রণ বেরোয়, তাই আমি ওটাকে অ্যাভয়েডই করি। ব্যাস সুন্দর রকম আমার হয়ে গেছে। তারপর আমি এখানে চলে এসেছি এবার রান্না চাপাতে। মাছটা প্রথমে ভেজে নিচ্ছি, আজকে বেশি কিছু হবে না, মাছ আলু ফুলকপির ঝোল হবে। এটা ফুলকপির সিজন নয়, তাও ফুলকপি পাওয়া গেছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। 1 পিস করে মাছ ভাজা রেখে দেবো, আর 1 পিস করে মাছের দিয়ে একদম ফুলকপি আলু ঝোল করে দেবো। ওদিকে মাছটা ভেজে নেওয়ার পর এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম, আর মাছটা নামিয়ে নেওয়ার পর ফুলকপিটাও ভালো করে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে প্রথমে গোটা গরম মশলাগুলো দিচ্ছি। এই এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, আর শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, জিরে আছে। তেজপাতা দিয়েছি বললাম। এই যে গোটা জিরেটা তুলে রেখেছিলাম, সেই গোটা জিরেটাই অল্প এবার দেবো।
এটা হলো আমার শুকনো মশলা। আর ওদিকে আমি মোটামুটি 5-6 পিস মতো রসুন, অল্প একটু পেঁয়াজ, অল্প একটু আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি একটা মশলা। প্রথমে সর্ষের তেল দিয়েছি, দিয়ে এই শুকনো লঙ্কা যেগুলো ফোড়নে রাখলাম সেগুলো সব দিয়ে দিয়েছি। দেওয়ার পর যে বললাম মশলাটা পেস্ট করে রেখে দিয়েছি এখানে, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। গায়ে যেগুলো লাল লাল দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু কাঁচা লঙ্কায়, মানে কাঁচা লঙ্কাগুলো এই গাছে একটু পেকে গিয়েছিল সেইগুলো। এখানে ফোড়নে মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মশলাটা। এবার ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে তেল ছাড়া মতন হয়ে যায়। অল্প একটু চিনি দেওয়ার প্রয়োজন মনে করলে দিতেও পারেন, আমি আজকে আর দিচ্ছি না। আজকে মানে একদম হালকা করেই রান্নাটা করব, ভীষণ রিচ রিচ করব না। মশলাটা এদিকে ভাজা ভাজা হচ্ছে, ওদিকে তো বললাম আপনাকে যে ফুলকপি, আলু এগুলো সমস্ত আমার ভেজে তুলে রাখাই আছে। আর মশলায় কী দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, একটু কিচেন কিং মশলা যেটা আছে সেটা দেবো, পরিমাণ মতো নুন দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ওই আলু, ফুলকপি এগুলো সমস্ত দিয়ে দেবো। অল্প একটু জল দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর 2-1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দেবো। আর মানে যে যেরকম ঝোল খাবে, কেউ কষা কষা চাইলে কষা কষা খেতে পারে, বা কেউ ঝোল ঝোল চাইলে ঝোল ঝোল খেতে পারে। আমি খুব একটা ঝোল করবো না, একটু মাখা মাখা টাইপেরই করব। তাই সব কিছু ঠিকঠাক মতন দিয়ে এবার চাপিয়ে দিচ্ছি। এখানে হতে থাকুক, বেশিক্ষণ লাগবে না, মিনিট 15-20 মতো লাগবে, তাহলেই হয়ে যাবে। 20 মিনিটও হয়তো লাগবে না, চন্দ্রমুখী আলু ছিল তো এগুলো সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আর ফুলকপিটাও প্রায় ভেজেছিলাম যখন ভালো মতন, অলরেডি মানে 50% মতন হয়ে গেছিলো, আর এখানে 50% হলেই হয়ে যাবে। এবার ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিই। তারপর আজকে খাওয়া দাওয়া করে নেব। ওবেলায় যেহেতু ভাত খেয়েছি, এবেলা খুব একটা বেশি আর ভাত খাবো না, ওই অল্প একটু নিয়ে বসবো, মানে বসতে হয় বসবো, আবার খিদেটা খুব একটা নেই যেহেতু ফ্যানে ভাত খেয়েছি। আর ফ্যানে ভাত খেলে না অনেকক্ষণ পেটটা বেশ ভার থাকে, কিন্তু দুপুরবেলা দুটো কিছু না খেলে আবার বাপি মম একটু চেঁচামেচি করবে যে কেন খাচ্ছ না, কেন খাচ্ছ না, শরীর খারাপ হবে না খেলে। সেই জন্য দুটো অল্প করে নিয়ে আর কি বসবো। তারপর বিকালবেলার দিকে উঠে আবার একটু যাব, সামনে মেলা হচ্ছে আমাদের এখানে। মানে এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিনে, যেটা শেষের চৈত্র মেলা বলে না, সেই শেষের দিনে একদম সংক্রান্তির দিন যেটা বলে, সেই মেলাটা দেখতে যাব, সবাই মিলেই বেরোবো। তাই খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে একটুখানি রেস্ট করব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। এখন এই সন্ধ্যাটা সবে নামলো, এখন বাজে সন্ধ্যে 7টা। এখানে আমি আর কর্তা যাচ্ছি, আর বাপি আর মম পিছন দিকে আসছে। বেশিক্ষণের রাস্তা না, মিনিট 10 মতন হেঁটে যেতে হবে। গল্প করতে করতে চলেই এসেছি। এই যে সামনের বাঁ দিকটা আছে, বাঁ দিকটা দিয়ে নেমে যেতে হবে। ওরে বাপরে, ভীষণ রকমের ভিড়। আর এই ভিড় হবেই না কেন, সন্ধ্যাবেলার দিকটা এদিকটা মেলা বসছে কতদিন পর। আর গ্রামের দিকে মানুষরা মেলার জিনিসটাকে ভীষণ রকমভাবে উপভোগ করে। এখান থেকে দেখতে পাচ্ছেন মেলার জিনিসপত্র দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে লোকজন দেখতে পাচ্ছেন কেমন ভিড় হয়েছে, কেমন আনাগোনা। বেশিক্ষণ আজকে থাকবো না। প্রথম কথা, আমার মেলাতে থেকে কিচ্ছু কেনার নেই এখন। আর দ্বিতীয় কথা, আমার ভীষণ রকমের গরমে কষ্ট হচ্ছে। আর আমারও গরমে অ্যালার্জির ধাত আছে। তাই মানে কি আর বলবো, একে তো গরম, তার উপরে অ্যালার্জি বেরোবে, ব্যাস আমার একদম আনন্দ চরমের লেভেলে পৌঁছে যাবে। তাই তাড়াতাড়ি চেষ্টা করবো বেরিয়ে আসার। কি সুন্দর ছোটো ছোটো পুতুলগুলো দেখছেন। এই আমার টেডি বিয়ার বলুন বা পুতুল বলুন, এগুলো না আমার ভীষণ রকম ভালো লাগে। মানে এখন এতটা বড় হয়ে গেছি কিন্তু এখনও ভালো লাগে। কেউ যদি বলে কিনে দেবো, নিবি? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। বাপি আর মম সামনে সামনে আছে, আর আমি আছি, আমার পিছন দিকেই আছে আমার কর্তা। সব চারপাশটা দেখতে দেখতে যাচ্ছি। আজকে কিচ্ছু কিনবো না, শুধুমাত্র জিলিপি আর বাদাম কিনে নিয়ে ঘর যাবো। তাও তার মধ্যে আবার আমি বাদাম খাই না, আমার জিলিপিটাই বেশ ভালো লাগে। জিলিপিটা আমি কিনবই, মেলায় এসছি আর জিলিপি কিনবো না সেটা হতে পারে। বাদামটা কিনবো মম আর বাপির জন্যে। ওরা বাদামটা খায়, খেতে ভালোবাসে, আর আমার বাদাম একদম ভালো লাগে না। ওদিকে চড়কের রশিটা এখনও বাঁধাই আছে। আর একটু বিকেলবেলা এলে, মানে মোটামুটি ওই 4:30-5টা এরকম সময় এলে চড়ক ঘোরাটাও আপনাদের ঘরে দেখাতাম। এখানে আইসক্রিম আছে, আমি এখানে আইসক্রিমও খেতে পারবো না, ভীষণ রকমের গরম। আর আমি মানে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি হয় এখান থেকে বেরিয়ে পড়ার। এত পরিমাণে ঘাম হচ্ছে যে কটনের জামাটা পরে এসেছি, নিমেষের মধ্যে জামাটা একদম ভিজে গেছে। ওই সামনের দিকে যে ইয়েটা আছে, বাঁ দিকটা, ওইখান থেকে জিলিপি বাদামটা নিয়ে নেবো। কেননা ও হচ্ছে আমাদের চেনা বলতে পারেন। আমাদের ওখানে এমনি মেলা ছাড়াও অন্য দিনগুলোতেও ওই দোকান নিয়ে বসে আর কি, জিলিপির দোকান। তাই যখন মন যাবে, যদি দোকানটা খোলা থাকে, গেলে আর কি নিয়ে আসি।
যাই হোক, জিলিপি বাদাম নিয়ে চলে এসেছি। আর ব্রিজটা দেখছেন কী হারে ভিড়। ব্রিজটা টপকি আর কি ওপারেতেই মেলাটা ছিল। আজকে এখানে মেলা আছে বলে কিনা জানি না, এখানে বেশ ভালো রকম ভিড় আছে। আর গরম তো, বাড়ির ভেতরে অনেকে থাকতেও পারে না, তাই একটু নদীর ধারে এসছে হাওয়া টাওয়া খেতে। এখানে কিছুক্ষণ বসলেও হাওয়া খাওয়া যায়। আমি দেখি একটু ফাঁকা দিকটা করে বসবো দুজন মিলে। এখানটা একটু ফাঁকা পেয়েছি বুঝলেন, এখানটা একটু বসি, দুজনে মিলে একটু গল্প গুজব করি আর কি। আজকে তো আর রাত্রে রান্না করতে হবে না, যাবার সময় এগরোল কিনে নিয়ে যাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। দুজনে মিলে এখানে বসে বসে কিছুক্ষণ গল্প করি। আর বাপি আর মম এগিয়ে গেছে, ওরা দাঁড়াতে পারছে না একদমই। আমি বললাম যাও বাড়ি গিয়ে এসিটা চালাও, চালিয়ে কিছুক্ষণ বসো, কেননা বাপিরও আমার মতন অ্যালার্জির ধাত আছে। তো ব্যাস, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, আর বড় করছি না। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক অনেক আনন্দে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে।